এই মিউজিয়ামটি হচ্ছে পৃথিবীর তথা সারা ভারতবর্ষে সর্ববৃহৎ এবং সবথেকে প্রথম একটি মিউজিয়াম। মহাপ্রভুর, আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর ওপরে বানানো একটি মিউজিয়াম, যেটি কলকাতার বাগবাজারে অবস্থিত। কীর্তনে উনি যে কেঁদে ফেলেছেন সেই জলটাও কিন্তু পুরো রিয়েলিস্টিক লাগছে। ও চৈতন্যদেবের অন্যতম আরেকটি লীলা, যেটা হচ্ছে চৌরমোহন লীলা। ক্যামেরায় হোক বা সামনাসামনি হোক না কেন, এটাকে বুঝতে পারবেন কি এইটা কোনো আসল মানুষ কি কোনো মূর্তি। এখন দাঁড়িয়ে আছি কলকাতার বাগবাজারে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামের সামনে। এই মিউজিয়ামে আসলে আপনারা কখন আসবেন, কিভাবে আসবেন, আর টিকিট প্রাইস কী আছে, কখন কখন বন্ধ থাকে, সমস্ত কিছু আজকের এই তথ্য ভিডিওতে শেয়ার করতে চলেছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়ামে যাওয়ার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে মেট্রো থেকে আসা। মেট্রো থেকে এসে আপনারা শ্যামবাজারে মেট্রো স্টেশনে গেট নাম্বার 3 থেকে বেরোবেন। তার ল্যান্ডমার্ক হচ্ছে এই মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ। এইখান থেকে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, মানে গেট নাম্বার 3 থেকে বেরিয়ে যে রাস্তাটা এইবারে চলে যাচ্ছে, এইখান থেকে আপনাদেরকে সোজা হাঁটতে হবে। মেট্রো স্টেশনের 3 নম্বর গেট থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা এসেছে, কোনো দিকে আপনারা বাঁকবেন না, একেবারে সোজা চলে আসলে দেখবেন এইটা মেন রোড। এই মেন রোড থেকে ডান দিকে যে রাস্তাটা গেছে, এই যে রাস্তাটা, এইখান থেকে আপনাকে আবার সোজা চলে যেতে হবে। পিছনে যে রাস্তা থেকে আমরা এক্ষুনি এলাম, তার আরেকটা ল্যান্ডমার্ক হচ্ছে গিরিশ ভবন। এই গিরিশ ভবনকে পিছনে ফেলে আপনারা যদি সামনের দিকে এগিয়ে আসেন, দেখতে পারবেন একটা চৌমাথার মোড় আছে। এই যে মোড়, এই মোড় থেকে আপনাদেরকে ঢুকে যেতে হবে বাদিকে, মানে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটাকে আপনাদের যেতে হবে। তা এইখানে একটা এই টেম্পোটা দাঁড়িয়ে আছে, আমরা দেখাতে পাচ্ছি না। এই যে মন্দিরটা, এটা শ্রী জগন্নাথ দেবের মন্দির। তা আপনাদের কোনো অসুবিধাও হবে না যে রাস্তাটা চিনতে। চৌমাথা মোড় থেকে গুনে গুনে যদি আপনারা 20 পা ফেলেন না, তাহলে সামনে দেখতে পাবেন গিরিশ মঞ্চ। এই গিরিশ মঞ্চের পুরো উল্টো দিকেই এই শ্রী চৈতন্য মহাপ্রভুর মঠ। এই শ্রী চৈতন্য মহাপ্রভুর যে গৌড়ীয় মঠ, এইখান থেকে যে গেটটা আছে, এইখান থেকে সোজা চলে আসবেন, দেখবেন সামনেই লেখা আছে গৌড়ীয় মঠ। তা গৌড়ীয় মঠে আসলে দেখতে পাবেন যে এই একটা গেট আছে আর সামনে একটা গেট আছে। এই সামনে যে গেটটা আছে আপনাদেরকে এইখান থেকে এন্ট্রি করতে হবে। মন্দিরের মেন গেট থেকে আপনারা ঢুকে এন্ট্রি করলে বাদিকে দেখতে পাবেন যে মন্দির আছে, আর এই সামনে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। আর এই ডান দিকে দেখতে পাবেন একটা তুলসী মঞ্চ। আরে মিউজিয়ামের টিকিটটা কোথা থেকে কাটবেন? মন্দিরের যে মেন গেটটা থেকে ঢুকে ডান দিকে দেখতে পাবেন এইখানে টিকিট কাউন্টার লেখা আছে, এইখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এবারে টিকিটের ফিস কী আছে, 50 রুপিস, আর মুভি শোয়ের জন্য 30, আর এইগুলো ভিজিটিং টাইম। তা যারা যারা যে মুভি শোটা আমি জিজ্ঞাসা করলাম, এন্ট্রি ফির সাথে আপনারা মুভি শোটা দেখতে পারেন। আবার এন্ট্রি ফি মানে মিউজিয়াম ছাড়াও কিন্তু আপনারা এই মুভি শোটা দেখতে পারেন। এই আমরা টিকিট কেটেছি, এই একটা ভিজিটর গাইড দিয়েছে, আর এর মধ্যে এন্ট্রি পাস। এবার দেখুন এন্ট্রি পাসে আপনারা কী দেখতে পাবেন। শ্রীবাস অঙ্গন, জীব উদ্ধার, ইন্টারেক্টিভ সংকীর্তন, বৈষ্ণব ফিলোসফি এবং অল গ্যালারি। মিউজিয়ামে ঢুকতে গেলে আপনাদেরকে জুতো খুলে ঢুকতে হবে। তার জন্য আমার পিছনে ওখানে জুতো স্ট্যান্ড আছে, যেখানে আপনারা জুতো জমা দিয়ে আপনারা মিউজিয়ামটা ভিজিট করবেন। এই যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 3টে মানে গ্রাউন্ড, 4 তলা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। এই এত বড় মিউজিয়াম, সেই কারণের জন্যই বলা হয় সারা বিশ্বের সর্বপ্রথম ও সর্ববৃহৎ মিউজিয়াম। এখন আমরা মিউজিয়ামে এন্ট্রি করছি। তা ঢুকতে প্রথমে আমরা বাদিকে দেখতে পাবো স্মরণ কক্ষ, অর্থাৎ মেডিটেশন হল।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহাপ্রভু চৈতন্যদেবের একটি প্রমাণস্বরূপ মূর্তি রয়েছে, যে মূর্তিটা সম্পূর্ণ এটি কিন্তু একটি পাথরকে কেটে তৈরি করা হয়েছে মহাপ্রভু এই চৈতন্যদেবের রূপটি। এই মূর্তিতে আপনারা যতটা হাইট দেখতে পাবেন সেই হাইটই কিন্তু মহাপ্রভু চৈতন্যদেবের রয়েছে বা ছিল। তো আমরা তো তাকে দেখিনি, তো আমরা এটা কিভাবে জানলাম না বিভিন্ন শাস্ত্র পুঁথি ইত্যাদি অধ্যয়ন করে তার মধ্যে মহাপ্রভুর যেই হাইটটি রয়েছে এখানে সেই হাইটটাই বর্ণিত হয়েছে। এবং ঠিক নিচে রয়েছে মহাপ্রভুর একটি পাদুকা, যেটি রেপ্লিকা, অরিজিনাল নয়, চন্দন কাঠের করার সর্বপ্রথম এই মেডিটেশন হলে প্রবেশ করবেন এবং এখানে আপনাদের জন্য চেয়ার পাতা রয়েছে। তো এখানে বসে কিছুক্ষণ আপনারা মেডিটেশন করুন বা মহাপ্রভু চৈতন্যদেবকে স্মরণ করুন এবং তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারপর আমরা মূল মিউজিয়ামে আমরা প্রবেশ করব। হরে কৃষ্ণ। বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে আপনাদেরকে স্বাগত জানাই। এখন আপনাদেরকে একটা আধ্যাত্মিক ট্যুর, একটা আধ্যাত্মিক জার্নি আপনাদেরকে নিয়ে করব, যেখানে চৈতন্য মহাপ্রভুর জীবন আদর্শ থেকে আমরা একটা লীলা থেকে মহাপ্রভুর শিক্ষাকে আমরা শ্রবণ করব এবং তার দ্বারা নিজের জীবনকে আরও সুন্দরভাবে সুগঠন করার একটা প্রয়াস আমরা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব লীলা। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পর ওনাকে দর্শনের জন্য সবাই আসছেন এবং আপনারা জানেন যে চৈতন্য মহাপ্রভুর বাল্যকালে আর এক নাম ছিল নিমাই। তাই এখানে এক অপরূপ নিম বৃক্ষ আপনারা দেখতে পারবেন, যে নিম বৃক্ষের নিচে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। আমরা এখন এন্ট্রি করেছি মানব লীলা, শ্রী মহাপ্রভুর চৈতন্যদেবের মানব লীলা। তা মানব লীলার এই যে পুরো যে রুমটা আছে, এইখানে মহাপ্রভুর আবির্ভাব থেকে শুরু করে সমস্ত বাল্যকালের যা যা উনি লীলা করেছেন সমস্ত কিছু এইখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আপনারা যদি প্রত্যেকটা যে বিগ্রহের যে কাজটা যদি দেখুন, যদি কারুকার্য দেখেন, আপনারা কিন্তু দূর থেকে বুঝতে পারবেন না যেটা একটি মূর্তি। দেখলে কিন্তু বোঝা যাবে এটা সত্যিকারের একজন মানুষ, পুরো বোঝা যাচ্ছে মানে কতটা সুন্দর করে ওনারা এটা মূর্তি দিয়ে গঠন করেছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি হচ্ছেন জগন্নাথ মিশ্র, মহাপ্রভু চৈতন্যদেবের যিনি পিতা ছিলেন। তো মহাপ্রভু চৈতন্যদেব তার আবির্ভাব ঘটেছে, সেই আনন্দে সেই খুশিতে ওনার পিতা জগন্নাথ মিশ্র তিনি তৎকালীন যারা ব্রাহ্মণ বৈষ্ণব ছিলেন এখানে তাদেরকে তিনি বস্ত্র বিতরণ করছেন, ফল বিতরণ করছেন। এবং ঠিক পিছনেই আমরা দেখতে পাবো মহাপ্রভু চৈতন্যদেবের যিনি দাদা শ্রী বিশ্বরূপ মিশ্র, তিনি ওনার পিতা জগন্নাথ মিশ্রকে তিনি হেল্প করছেন এখানে। যেই লীলার নাম হচ্ছে সর্পারোহণ লীলা। তো এই সর্পারোহণ লীলাটা কি না, ছোট্ট নিমাই তিনি একদিন উঠানে খেলা করছেন, তো এমন সময় তার সম্মুখে এক সর্প আসেন, এক সাপ আসেন। তো সেই দৃশ্য দেখে সেখানে উপস্থিত ওনার মাতা, ওনার ঠাকুমা প্রত্যেকেই খুব ভীত হয়েছে, এটা ভেবে যে তাদের এই পুত্রকে যদি সর্প দংশন করে তাহলে কি হবে। কিন্তু প্রকৃতপক্ষে সেই সর্প ছিল অনন্ত শেষনাগ, যার ওপর ভগবান শ্রী বিষ্ণুদেব তিনি শয়ন করেছেন। তা যদি আপনাদের সাথে গাইডও যদি না থাকে এই হলের মধ্যে, তবুও কিন্তু এইখানে যা যা কিছু লেখা আছে সেইগুলো পড়ে পড়ে কিন্তু এই যে হলে যা যা এই বিগ্রহ আছে সেই বিগ্রহে কি কি বোঝাতে চেয়েছে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন মহাপ্রভু চৈতন্যদেবের বিবাহ শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সহিত তার বিবাহ কার্য এখানে সম্পন্ন হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গয়াধামে মহাপ্রভুর গুরু শ্রীপাদ ঈশ্বর পুরীপাদের সহিত মহাপ্রভু চৈতন্যদেবের প্রথম সাক্ষাৎ, এবং সেই গয়াধামে মহাপ্রভু বিষ্ণু পাদপদ্মে যখন পিতার অন্তিম ক্রিয়া করতে গিয়েছিলেন সেখানে তার গুরু ঈশ্বর পুরীপাদের সহিত তার একটা সাক্ষাৎ। দিগ্বিজয় পণ্ডিত কেশব কাশ্মীর, তিনি দিগ্বিজয় ওনার এই যে কারণেই নাম হয়েছিল যে তিনি সমস্ত দিক যেই দিকেই যেতেন তিনি তর্কযুদ্ধের মাধ্যমে সবাইকে পরাস্ত করে দিতেন, তো সেই জন্য তার নাম হয়েছিল দিগ্বিজয়। তো সেই দিগ্বিজয় পণ্ডিত
তিনি যখন নবদ্বীপে আসেন, গঙ্গার তীরবর্তী একটি স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু বা নিমাই পণ্ডিতের সহিত তার একটা তর্কযুদ্ধ হয়েছিল। সেই তর্কযুদ্ধে মহাপ্রভু তিনি তাকে পরাস্ত করে তার সমস্ত অহংকার তিনি চূর্ণ করেছিলেন। তো এটা সেই দৃশ্যই এখানে বর্ণিত হয়েছে। মানবলীলা হল থেকে বেরিয়ে আপনারা এইখানে এই কাঁচের মধ্যে একটা ম্যাপ দেখতে পাবেন, যেরকম এই একতলা গ্রাউন্ড ফ্লোরে কী কী আছে, শরণকক্ষ মেডিটেশন হল মানবলীলা, দোতলায় কী কী আছে, মহাপ্রভু ও পারিষদবর্গ, তারপর শ্রীলা ভক্তি বিনোদ কক্ষ আর শ্রী প্রভুপাদ কক্ষ। তা একটা জিনিস দেখুন যে প্রত্যেকটা ফ্লোরে কিন্তু টয়লেট ফেসিলিটিস অ্যাভেলেবেল, এমনকি বয়স্কদের জন্য লিফট ফেসিলিটিসও আছে, আবার হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। আমরা সকলেই জানি যে মহাপ্রভু চৈতন্যদেব তাকে নাম সংকীর্তনের জনক বলা হয়। তো তিনি এই কলিযুগে এসেছিলেন বলে আজকে এই মধুর হরিনাম সংকীর্তনকে আমরা পেয়েছি। কিন্তু আজকে মহাপ্রভু চৈতন্যদেব তার নাম সংকীর্তনের শুরু কোথা থেকে? তো সেটাই হচ্ছে এই শ্রীবাস অঙ্গন। তো শ্রীবাস পণ্ডিতের গৃহে মহাপ্রভু চৈতন্যদেব তিনি বিষ্ণু সিংহাসনের ওপর উপবিষ্ট হয়ে বসে রয়েছেন, আর সমস্ত ভক্তবৃন্দ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে একত্রে মিলেমিশে তারা সেই বিষ্ণু সিংহাসনে তারা দেখছেন যে সাক্ষাৎ ভগবান বিষ্ণু বসে রয়েছেন, আর তাকে ঘিরেই এই নাম সংকীর্তন গঠিত হয়েছে, যেটা এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যম দিয়ে এই শোটাকে ডেসক্রাইব করা হয়। তো যেটা ভিডিওগ্রাফি করা যাবে না, তো আমি আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা আসুন, এসে স্বচক্ষে আপনারা মহাপ্রভুর সেই শ্রীবাস অঙ্গনের নাম সংকীর্তন দর্শন করে যান। হরে কৃষ্ণ। তা এখন আমরা এসেছি ফার্স্ট ফ্লোরে আমরা বাঁদিকে দেখতে পাবেন মহাপ্রভু ও পারিষদবর্গ, আর ডান দিকে দেখতে পাবেন জীব উদ্ধার। তা এখন আমরা জীব উদ্ধারের গ্যালারিতে ঢুকছি। তো আপনারা এখন যে গ্যালারিতে আমরা প্রবেশ করেছি সেটা হচ্ছে মহাপ্রভুর জীব উদ্ধার বা ঝাড়িখণ্ড লীলা গ্যালারি। তো এই ঝাড়িখণ্ড লীলা বা জীব উদ্ধারের মাধ্যম দিয়ে মহাপ্রভু তিনি একটা লীলা করেছিলেন এখানে। তো মহাপ্রভু তিনি যখন বৃন্দাবনের পথে রওনা হয়েছিলেন, তো সেই সময় তিনি ঝাড়িখণ্ডের জঙ্গলের ওপর দিয়ে তিনি গিয়েছিলেন। আর তখনকার দিনের মহাপ্রভুর সময়কালের যে ঝাড়খণ্ডের জঙ্গল সেটি ছিল কিন্তু ঘন এবং ভয়ঙ্কর, বিভিন্ন হিংস্র জীব জন্তু জানোয়ার আরে ছিল। এবং মহাপ্রভু তিনি চলেছেন, তো সেই সময় অনেক হিংস্র জীব জন্তু জানোয়ার তারা মহাপ্রভুকে আক্রমণ করেছিলেন, কিন্তু মহাপ্রভু তিনি কৃষ্ণ নাম বা কৃষ্ণ প্রেমের দ্বারা তারা কিন্তু তাদের তিনি উদ্ধার করেছিলেন। তিনি যখন সেই ঝাড়িখণ্ডের জঙ্গল বেয়ে চলেছেন, তার পাদস্পর্শে পাথর বিকলিত হয়ে গিয়েছিল, যেই পাথর আমরা এখানে এনে রেখেছি আপনাদেরকে দর্শন করাবো। তো এটা হচ্ছে সেই পাথর যেখানে মহাপ্রভুর পাদস্পর্শে এই পাথর বিকলিত হয়ে গিয়েছিল। এবং আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন অ্যানিমেলসের ফুটপ্রিন্ট এখানে রয়েছে, সেটা সেই সময়কার পাথর যেটিকে ঝাড়খণ্ডের জঙ্গল থেকে আনা হয়েছে এখানে। এটা অরিজিনাল? হ্যাঁ, এটা অরিজিনাল। মহাপ্রভু ও তার পারিষদবর্গের গ্যালারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা লীলাটার নাম হচ্ছে নবদ্বীপে নগর সংকীর্তন। আজ থেকে আমরা যদি 500 বছর পিছিয়ে যাই পূর্বে, তো সেই সময় মহাপ্রভুর সময়কালীন নবদ্বীপ ছিল মুসলিম শাসকের অত্যাচারিত নবদ্বীপ। এবং ঠিক মহাপ্রভু আসার ফলে সেই নবদ্বীপে আবির্ভাব হওয়ার ফলে কি হলো, সেখানে নাম সংকীর্তনের একটা জোয়ার উঠল। সেই সময়কালীন যেহেতু শাসক ছিলেন মুসলিম চাঁদকাজি, তো সেই চাঁদকাজি তিনি এটাকে মানতে পারলেন না। তিনি কি করলেন, মহাপ্রভুর প্রত্যেকটা পার্ষদের বাড়ি বাড়ি গিয়ে তারা খোল করতাল মৃদঙ্গ ইত্যাদি ভাঙচুর করলেন। তো এই ঘটনা যখন মহাপ্রভুর কানে যায়, তখন মহাপ্রভু তিনি সমগ্র নবদ্বীপবাসীকে একত্রিত করে তিনি হাতে মশাল জ্বালিয়ে একটা বিশাল আকার তিনি মিছিল করলেন। এবং এটি পৃথিবীর বুকে, ইতিহাসের বুকে প্রথম আইন অমান্য আন্দোলন হয়েছিল, যেখানে নেতৃত্ব দিয়েছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু চৈতন্যদেব তিনি পুরী গিয়েছিলেন, এবং সেই পুরীতে থাকাকালীন তিনি
রথার্গে নর্তন এই লীলাটি করতেন। সময় জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবী তারা নিজ নিজ রথে বের হতেন মাসির বাড়িতে যাওয়ার জন্য, লোকমুখে কথিত যেটি। এবং তিনি সেই মাসির বাড়িতে যাওয়ার জন্য তারা প্রত্যেকেই আলাদা আলাদা রথে করে বের হতেন। তো ঠিক সেই সময় মহাপ্রভু তিনি কি করতেন, তিনি নিজেদের মধ্যে 7টা সম্প্রদায়ে বিভক্ত হয়ে পুরো রথকে বেষ্টন করে তিনি একটা নৃত্য কীর্তন করতেন। ইনি ছিলেন উড়িষ্যার তৎকালীন রাজা প্রতাপরুদ্র। আমরা সাধারণত জানি রাজা মানে একজন দাম্ভিক, একজন অহংকার যুক্ত হয়, কিন্তু এই রাজা প্রতাপরুদ্রকে মহাপ্রভু তিনি কৃপা করেছিলেন। তাই মহাপ্রভুর সংস্পর্শে এসে এনার সমস্ত কিছুই বিকলিত হয়ে গিয়েছিল, অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল। একজন রাজা হয়েও তিনি কি করছেন না, মহাপ্রভু তিনি যে পথে নিত্য কীর্তন করতে যাচ্ছেন, তিনি সেই পথে একজন রাজা হয়েও সোনার ঝাড়ু নিয়ে তিনি সে পথ মার্জন করতে যাচ্ছে, মানে পরিষ্কার করতে যাচ্ছে। কেন না, প্রভু তিনি নাম কীর্তন করতে যাচ্ছেন যখন, তার পায়ে যেন কাঁটা না ফুটে যায়, তিনি কষ্ট না পায়। তা এখন আমরা আছি সেকেন্ড ফ্লোরে বাঁদিকে দেখতে পাবেন শ্রীলোক ভক্তি বিনোদ কক্ষ, যেখানে ভিডিওগ্রাফি কোনো অ্যালাউ নেই। আর ডান দিকে দেখতে পাবেন বৈষ্ণব সংস্কৃতি এবং শ্রী চৈতন্য দর্শন কক্ষ। হচ্ছে অডিটোরিয়াম হল। তো এখানে আমাদের যে মুভি শো, সেই মুভি শোটা কিন্তু এখানেই দেখানো হয়। এবং এছাড়াও আপনারা এই হলটিকে আপনারা রেন্টে নিতে পারেন, কোনো স্পিরিচুয়াল বা কোনো এডুকেশনাল এই সমস্ত কিছু প্রোগ্রামের জন্য আপনারা কিন্তু এটাকে রেন্টেও আপনারা নিতে পারেন। আর যারা এই গৌড়ীয় মঠে সকালবেলা দর্শন করতে আসেন, তারা কিন্তু অবশ্যই এখানকার ভোগ প্রসাদটা গ্রহণ করে বাড়ি যাবেন। তাই এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আপনাদের কুপন প্রাইস 80 টাকা, যেটা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত দেওয়া হয়। আর কুপন ভোগ প্রসাদ গ্রহণের জন্য এসেছি। তা প্রথমে আমাদেরকে দিয়েছে অন্ন, মানে সাদা ভাত, আর তার সাথে একটা 5 সবজি। এরপর দিল ডাল, এরপর দিয়েছে সয়াবিন আলুর তরকারি, এরপর আছে চাটনি আর পায়েস। আমাদের তো মিউজিয়াম দর্শন করা হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছি, একবার না একবার এসে সপরিবারে এই মিউজিয়ামটা দর্শন করুন, অনেক জ্ঞান বাড়বে। আপনারা তো অনেক ঐতিহাসিক, মানে কলকাতার মিউজিয়াম বা আরও বিভিন্ন জায়গায় অ্যাকোয়ারিয়াম মিউজিয়ামে গিয়েছেন, এইখানে একবার অন্তত এসে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সত্যিই খুব ভালো লাগবে। তা আজকের এই ভিডিওটা আপনাদের কাছে সত্যিই যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, আর একটা লাইক অন্তর দিন। আর মন চাইলে আমার ভিডিওকে, মানে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আর আমাকে এটাও কমেন্ট করে জানান, আর বাগবাজার চত্বরে বা কলকাতার চত্বরে আর কি দেখতে আপনারা চান, এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। টাটা।